ইয়েতে মিডল ইস্টে এসে উনি বলতে চাচ্ছেন যে আমি তোমাদেরকে সহায়তা দিব, আমি তোমাদেরকে ড্রোন টেকনোলজি দিব, আমরা ড্রোন বা এই ইয়েতে আমরা অনেক এগিয়ে গেছি, আমরা রাশিয়ার ড্রোনের সাথে যুদ্ধ করতে করতে আমাদের ড্রোন টেকনোলজি অনেক ভালো, আমি তোমাদেরকে ড্রোন দিব। এর পরিবর্তে আমি যেহেতু গালফ কান্ট্রিজ গুলোকে দেখছি, এর পরিবর্তে আমেরিকা যাতে আমাকে থার্ড মিসাইল গুলা দেয়, পেট্রিয়ট মিসাইলটা দেয়। কিন্তু আমেরিকা এখন এটাতে রাজি না, কারণ উনি খালি বলেই যাচ্ছেন কথা, এখন পর্যন্ত তো ওটার অপারেশনালাইজ হয়নি, এটা তো ফিল্ড লেভেল ডিপ্লয়মেন্ট হয়নি, অর্থাৎ কিছুই হয়নি এখন। উনি খালি কথাই বলে যাচ্ছেন, এটা কথার মধ্যেই আছে। এখন পর্যন্ত আমার মনে হয় যে আমেরিকা অথবা ইসরায়েল অথবা আপনি তো জানেন যে জেলেনস্কি নিজেও জুইশ, সুতরাং ইসরায়েলের সাথে উনার ভালো লিঙ্ক আছে। তো ইসরায়েল বলেন, আমেরিকা বলেন বা গালফ কান্ট্রি বলেন, কেউই কিন্তু এখনো ইউক্রেনের সাথে এমন ভাবে আপনার ব্যবস্থা করে নাই যে ইউক্রেনের সৈন্যরা এখনই মোতায়েন হয়ে এখনই যুদ্ধে নেমে যাবে ইরানের বিরুদ্ধে, এবং তাদেরকে কিন্তু এইটুকু বিশ্বাস এখনো কেউ করছে বলে আমি জানি না। তবে জেলেনস্কি চাচ্ছেন নিজের সৈন্যবাহিনীকে এই মধ্যপ্রাচ্যে ঢোকাতে, নিজের দেশের সাহায্যের জন্য। ও আচ্ছা আচ্ছা, মানে অর্থনৈতিক ভাবে বা অন্যান্য ভাবে একটা এবং সমরাস্ত্র একটা বৃহত্তর একটা পার্ট হওয়ার জন্য এটা তিনি করতেছেন। ফিরে আসি হরমুজ প্রণালীতে। হরমুজ প্রণালী, আমেরিকা বলতেছে যে হরমুজ প্রণালী আমার দরকার নাই ভাই, আমি এখান দিয়ে কোনো বাণিজ্য করি না, তোমরা ইউরোপ করো, তোমরা এসে উদ্ধার করো। কিন্তু ইউরোপ নিশ্চিত করবে না, ফ্রান্স তো না বলছে, স্পেন না বলছে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়াবিট কুপার তিনি বৈঠক করেছে 40 দেশের সঙ্গে কিভাবে কূটনৈতিকভাবে এটা খোলা যায়। ইরানকে টোল দিয়ে কেউ যাচ্ছে, কেউ কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে যাচ্ছে। তো এখন এই স্ট্রেট অফ হরমুজ এটা নিয়ে নাকি ওমানের সঙ্গে একটা চুক্তি হয়েছে, কাতারও নাকি আলোচনা করতেছে, এবং এটা আসলে কতটুকু বাস্তবসম্মত যে আসলে এই 3টা দেশ মিলে টোল নিবে, তাহলে এই ওমান তারপরে কাতার এরা আবার মার্কিন ঘনিষ্ঠ, আবার এখন ইরানের সঙ্গে আসতেছে টোলাদের জন্য, এই টোলা থেকে আসলে সুয়েজ খালের মতো বাস্তবসম্মত? আমি মনে করি এটা বাস্তবসম্মত, কারণ আপনি বাস্তবে কি হচ্ছে, বাস্তবটা হচ্ছে যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে এবং কেউ এটা খুলতে পারবে না, তার আগে কেউ খুলতে পারবে না। খুলতে হলে আপনার 10 লক্ষ সোলজার, আমেরিকার 10 লক্ষ থেকে 12 লক্ষ 20 লক্ষ সোলজার, যেটা আমেরিকার নাই, 20 লক্ষ সৈন্য নিয়ে ইরান দখল করতে হবে। এটা সম্ভব না। যেহেতু এটা সম্ভব না, তার মানে হরমুজ প্রণালীও ইরানের নিয়ন্ত্রণ থেকে বের করা সম্ভব না। কারণ তাদের যেরকম আপনার ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেখা যাচ্ছে, ড্রোন সক্ষমতা দেখা যাচ্ছে, আমি অন্য ইয়ের কথা বলছি না, স্পিড বোট ওগুলোর মধ্যে যাচ্ছি না, সাবমেরিন ওগুলোর মধ্যে যাচ্ছি না, খালি এই দুইটার উপরই যেটা বলছে, এবং তাদের ল্যান্ড ফোর্স, এতে এটা সম্ভব না। এখন হরমুজ প্রণালী তো খুলতে হবেই। হরমুজ প্রণালীর ভিতর থেকে 20%, 20%, শতকরা 20 ভাগ তেল যায়, তারপরে আপনার 50% অ্যামোনিয়া, নাইট্রোজেন সার, এগুলো সব এখান থেকে যায়। এখান থেকে আপনার মিথেইন, এথেলিন, নানান ধরনের কেমিক্যাল আসে। এখান থেকে আপনার হিলিয়াম আসে, যেই হিলিয়াম ছাড়া আপনার সেমিকন্ডাক্টর চিপ বানানো যায় না, কারণ এটা খুব গরম হয়ে যায়, হিলিয়াম ওটাকে ঠান্ডা করে। সুতরাং প্লাস্টিক, পৃথিবীর প্লাস্টিকের 50% আসে ওইখান থেকে। প্লাস্টিক ছাড়া আপনার পৃথিবী চলবে কেমনে? সুতরাং, এবং যা যা বলা হচ্ছে, এই প্রতিটা জিনিসই কিন্তু আমেরিকাও ব্যবহার করে। সুতরাং ওই প্রতিটা জিনিস যেটা আমেরিকা ব্যবহার করে, আমেরিকাকে পয়সা বেশি দিতে হবে। অলরেডি আমেরিকাতেও ইনফ্লেশন শুরু হয়ে গেছে, মুদ্রাস্ফীতি কিন্তু শুরু হয়ে গেছে, ইউরোপে যেমন শুরু হয়েছে, আপনাদের ওখানে আমি শিওর যে শুরু হয়ে গেছে, নানান জায়গায় শুরু হয়ে গেছে। কারণ হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে এটা যদি না আসে, তাহলে বিশ্বের যে সাপ্লাই, সেই সাপ্লাই আটকে যাচ্ছে। বিশ্বের সাপ্লাই যদি 40% কমে যায়, বিশ্বের সাপ্লাই যদি 20-30% কমে যায়, বাজারে যদি কোনো কিছুর সাপ্লাই 20% কমে যায়, তাহলে দামের কি হয়? দাম বেড়ে যায়। আমেরিকা সেখান থেকে তেল নিক বা না নিক, ইট ডাজন্ট ম্যাটার। আমেরিকাকে তেলের ব্যাপারে, তেলের দাম যখন বেড়ে যায়, আমেরিকাকে বেশি পয়সা দিতে হবে। সুতরাং এখানে আপনাকে একটা জিনিস বলি যে ওইখানে কিন্তু হরমুজ প্রণালীর ভিতর দিয়ে কিন্তু পুরা হরমুজ প্রণালী ব্যবহার করা যায় না, কারণ এটা পুরো অংশটা গভীর না। একটা অংশতে 2টা গভীর আপনার খাদের মতো আছে, যেটার দিয়ে আপনার এই বিশাল বিশাল ট্যাঙ্কার গুলো যাইতে পারে। এই যে খাদের মতো যে পথটা আছে, এই দুটো পথই কিন্তু ওমানের সীমার মধ্যে পড়ছে, এটা কিন্তু ইরানের সীমানার মধ্যে পড়ে নাই। ওমানের সীমানার মধ্যে পড়াতে ইরান কিন্তু আবার ওমান এবং কাতার এবং সবার সাথে কিন্তু একটা সম্পর্ক রাখতে চায়। তারা জানে যে নেবারদের সাথে সম্পর্ক, সুতরাং তারা কি করছে, তারা ওমানকে কিন্তু বেশি আক্রমণ করে না, এবং ওমান কিন্তু যেহেতু একটু নিরপেক্ষ টাইপ থাকার চেষ্টা করে। আমি শুনলাম যে ওমানকেও আক্রমণ করে না, আবার কাতারকেও নাকি করতেছে না আক্রমণ। না, কাতারের সাথে ইরানের সম্পর্ক সবচেয়ে ভালো। এই যে গালফ কান্ট্রিজের মধ্যে কাতারের সাথে সম্পর্ক সবচেয়ে ভালো ছিল, এবং সৌদি আরব যখন ইরানের সাথে আপনার শত্রুতা করতো, ইউএই এবং সৌদি আরব একসাথে, তখন কিন্তু কাতার সেই শত্রুতাতে যায় নাই, এবং সেই শত্রুতাতে আচ্ছা, এবং শত্রুতাতে যেহেতু সে যায় নাই, সেই জন্য কাতারের সাথে কিন্তু তারা একসাথে কিন্তু গ্যাস পাইপলাইনও কিন্তু করেছে, গ্যাস আপনার তাদের আছে একসাথে ইরানের সাথে। এখন যেটা দেখা যাচ্ছে যে গালফ কান্ট্রির মধ্যে 3টা দেশ, সৌদি আরবিয়া, ইউএই এবং বাহরাইন, তারা ইরানের সাথে শত্রুতাটা বেশ কড়া করে রাখতেছে। 2টা দেশ অর্থাৎ আপনার ওমান এবং কাতার, তারা কিন্তু আছে, তারা কিন্তু আপনার চাচ্ছে ইরানের সাথে একটা সমঝোতায় আসতে। কুয়েত মাঝামাঝি, কুয়েতকে ধরেন আপনি একটা মাঝামাঝি জায়গায় সে আছে, কারণ কুয়েতেরও চিন্তা আছে যে ইরান তো আসলে ইরাককেও কন্ট্রোল করে, ইরাকে মানে শিয়া সরকার তো ইরাকে, তো
তারা আবার কুয়েতের ভিতরে ঢুকে কিনা এটাও কিন্তু কুয়েতের ভয় আছে। তো এই জন্য কুয়েত একটু সাবধানে আছে। তবে কুয়েতকেও আক্রমণ করা হচ্ছে, এই হচ্ছে কি অবস্থা। আমি যেটুকু মনে করি যে এখানে যদি টাকা দিয়ে যেতে হয়, যেটার ব্যবস্থা করতে চাচ্ছে ইরান, সেটা সবাই দিতে বাধ্য হবে। সেটা বাধ্য হওয়া ছাড়া কোনো উপায় নাই, অবাধ্য কেউ হবে বলে আমি মনে করি। কিন্তু মিশর তারা টোল নেয় কারণ তারা সুয়েজ খাল নিজেরা খনন করছে, কিন্তু এটা তো প্রাকৃতিক, এখানে কেন নিবে? এখন যদি ইরান বলে আমি নিব হরমুজ প্রণালী দিয়ে, ইয়েমেন বলবো আমি নিব বাব আল মানদেব নিয়ে দিয়ে, তাহলে তো সব জায়গায় না, এখানে তারা একটা কথা বলেছে। তাদের কথাটা হচ্ছে যে তারা বলেছে যে তাদের যে যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হলো, তারা তো কাউকে আক্রমণ করে নাই, তাদেরকে আক্রমণ করা হয়েছে। তারা কিন্তু কারোর প্রতি হুমকি ছিল না। তাদেরকে যে আক্রমণ করা হলো, তাদের যে ক্ষয়ক্ষতি হলো, সেই ক্ষয়ক্ষতি তারা পোষাবে এই টাকা দিয়ে, সেটা তারা বলেছে। এবং তাদের একটা ইনকাম সোর্স হচ্ছে এখানে। ব্যাপারটা হচ্ছে এরকম। আমি যেটুকু বুঝি যে তাদের যুদ্ধ ক্ষয়ক্ষতিটা, তাদেরকে তো আর কেউ যুদ্ধে ক্ষয়ক্ষতি দিচ্ছে না। আগে তো আপনি জানেন প্রথম মহাযুদ্ধে, দ্বিতীয় মহাযুদ্ধে এই সমস্ত দেশগুলা, যেমন ধরেন ইউকে, ইউএস, তারা কি জার্মানির উপরে ক্ষতিপূরণ চাপায় নাই? বিশাল ক্ষতিপূরণ চাইছিল না, রিপারেশন, যেটা দিতে দিতে জার্মানির অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এবং যার জন্য হিটলারের উদয় হলো। তো সুতরাং তারা তো চেয়েছে এর আগে। সেই হিসাবে যদি আপনি বলেন যে ইরান যদি বলে যে আমি কাউকে আক্রমণ করিনি, তোমরা আমার উপর আক্রমণ করলো, আমার সবকিছু ধ্বংস করে ফেললা, আমি এগুলো তো আমার, উনাদের আপনার মনে হয় যে কতটা লস হয়েছে? উনাদেরকে হান্ড্রেডস অফ বিলিয়ন্স অফ ডলারের লস হয়েছে না? উনাদের একটা এই যে এই হান্ড্রেডস অফ বিলিয়ন ডলার লস উনার পোষাবে কিভাবে? এটা উনাদের দোষ কিসে? সুতরাং আমি মনে করি যে হ্যাঁ, আপনি যেটা বলছেন যে ওরা আমি মনে করি যে এখানে অ্যাটলিস্ট অন্তত কিছুদিনের জন্য তাদেরকে টাকা পয়সা উঠানোর ব্যবস্থা করার পক্ষে আন্তর্জাতিক ওপিনিয়ন যাবে। কারণ কথা হচ্ছে যে তাদের কেন এই ক্ষতিটা হবে? তারা যদি তাদের দোষে যদি ক্ষতিটা হইতো, তাহলে আপনি বলতে পারতেন যুদ্ধ ক্ষতি দিব না। কিন্তু এখানে তো যুদ্ধ ক্ষতিতে তাদের কোনো দোষ নাই। তারা নিরীহ, তাদের উপর আক্রমণ করা হয়েছে। সুতরাং তারা বলতেই পারে তারা ভিকটিম এবং তাদের এই টাকাটা চাইতেই পারে বলে আমি মনে করি। এই অবস্থায় কি আমরা ইরানকে বিশ্বের অন্যতম একটা পরাশক্তি বলে তুলে ধরতে পারি? আমি মনে করি। এবং আপনি কি মনে করেন যে এখনই ইরানের সময় যে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করা? আমি মনে করি সেটাও আমার থেকেও যিনি অনেক জানেন বেশি, একজন প্রফেসর টেড পস্টল বলে একজন ভদ্রলোক আছেন আমেরিকান, তিনি এমআইটির একজন প্রফেসর ছিলেন, যিনি সিকিউরিটি এবং টেকনোলজি বিষয়ে তিনি পড়াইতেন। তিনি আমেরিকার আপনার মিসাইল ডিফেন্স এবং নানান ধরনের জিনিসের প্রতি লম্বা সময় ধরে দীর্ঘকালীন উনি অ্যাডভাইজার ছিলেন এবং এসবের ব্যাপারে উনি ইনভলভ ছিলেন, সংযুক্ত ছিলেন এসবের ব্যাপারে। উনি বলছেন, উনার থেকে আমি বেশি প্রথম শুনেছি যেটা, যে উনি বলছেন যে ইরানের কাছে যে হাইলি এনরিচড ইউরেনিয়াম যেটা আছে, যেটা 60% বেশি এনরিচড, প্রায় আপনার 450 কেজি থেকে 1000 কেজির মতো আছে, এইটা দিয়ে কমপক্ষে 10টা এবং বেশি 16টা অ্যাটম বম বানানো যায়। এবং মানে যদি আপনি কাজে খুব নিখুঁত হন তাহলে 16টা হবে, কাজে যদি নিখুঁত না হন তাহলে 10টা হবে। এইটা করতে বেশি সময় লাগবে না। উনি বলতে চান যে ওটা 2-3 সপ্তাহ বেশি সময় লাগার কথা না। এবং এইটা করার মতো সমস্ত ইকুইপমেন্ট এবং টেকনোলজি ইরানের আছে। এবং শেষ কথা হচ্ছে যে ইরান কিন্তু এখন ইরানের উপরে ইসরায়েল তো আক্রমণ, ইসরায়েলের একটা আছে না যে 2 বছর পর আক্রমণ করো, মোদা লন বলে, অর্থাৎ ঘাস উঠে যায় সাথে সাথে আমি আবার এটাকে ঘাসটাকে কেটে ফেলবো, মানুষকে ঘাস বানানো হচ্ছে। সুতরাং সে বলছে যে আবার হয়তো 1 বছর পরে সে আক্রমণ করবে। সুতরাং নিজেকে আক্রমণ থেকে বাঁচার জন্য, এবং যেহেতু এই নিউক্লিয়ার যে ওরা যে অ্যাটম বোমা বানায় নাই সে ব্যাপারে নিষেধাজ্ঞাটা ছিল সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির। এখন আবার ওদের সিস্টেম হচ্ছে যে ফতোয়া কিন্তু যখন যিনি ফতোয়া দেন তিনি মারা যাওয়ার সাথে সাথে ফতোয়াও কিন্তু আর কার্যকরী থাকে না। উনি যেহেতু চলে গেছেন সেই জন্য উনার ফতোয়াও চলে গেছে। এখন উনার ছেলে যদি অর্ডার দেয় সাথে সাথে কিন্তু অ্যাটম বোম তৈরি হয়ে যাবে। এবং উনি মনে করেন, টেড পস্ট মনে করেন ইতিমধ্যেই আমেরিকা ইরান এটা করে ফেলেছে এবং এটার ব্যাপারে কোনো টেস্ট করতে হয় না। ইউরেনিয়াম বম করতে উনি বললেন যেটা টেস্ট করতে হয় না, অর্থাৎ কেউ জানতেও পারবে না যে ওরা করে ফেলেছে। এটা হচ্ছে উনার কথা। আমি উনার কথাকে দাম দিচ্ছি। আমি মনে করি যে দেয়ার ইজ এ বিগ, মানে আমি যেভাবে দেখতে পাচ্ছি যে মোস্তফা খামেনি আসার পরে উনার যে সমবয়সী যারা, তারাই তো এখন সব কমান্ডার হচ্ছে, এরা কিন্তু অনেক হার্ড লাইনার, এরা কিন্তু এত নরম না, এরা খুবই শক্তি এবং তারা কিন্তু পুরো আক্রমণ চালা যাচ্ছে এবং তারা নিজেদের দেশের সার্বভৌমত্বের জন্য আমি মনে করি তারা অনেক বেশি যুদ্ধমদেহী, অর্থাৎ যুদ্ধ করতে তারা পিছপা হবে না এবং আমেরিকাকে তারা খেপাইতে তারা পিছপা হচ্ছে না। যেটা কিন্তু দেখে খামেনি যখন ছিল সোলেমানিকে মারছে, কিচ্ছু করে নাই। এর আগে জুনে যে যুদ্ধ হইলো তারপর কিন্তু তারা থেমে গেছে। সুতরাং খামেনি সাহেব যতক্ষণ ছিলেন তারা ইরান কিন্তু আমেরিকার সাথে বা ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াতে চাচ্ছিল না। কিন্তু খামেনি সাহেবের মৃত্যুর পরে কিন্তু আমরা অন্য রকমের একটা ইরানের একটা নেতৃত্ব দেখতে পাচ্ছি। সেই নেতৃত্ব যদি আপনি চিন্তা করেন কনটেক্সটে, প্রেক্ষাপটে, তাহলে আমি বলবো তারা অ্যাটম বোম বানানোর সম্ভাবনা এখন 70 থেকে 80% হয়ে গেছে। জি, এখানে মানে অনেকে বলতেছে যে আসলে আমরা ইরানকে যেভাবে দেখি এটাকে একটু বেশি নাকি, কারণ একজন মার্কিন পাইলট তার বিমানকে ভূপাতিত করা হলো, এটা ভালো গুণ যে ইরানের ঘরোয়া যে রকেট মজিদের মাধ্যমে। কিন্তু সেই পাইলট যখন ল্যান্ড করলো, 1 বা 2 পাইলট ছিল, বলতেছে একজনকে উদ্ধার করেছে, আরেকজন ল্যান্ড করলো ইরানের কোনো পাহাড়ি অঞ্চলে, তাহলে সেই পাইলটকে একদম খোদ ইরানের ভিতরে ঢুকে মার্কিন বাহিনী উদ্ধার করে নিয়ে গেল। এটা আসলে ইরানি বাহিনীর ব্যর্থতা বলে আপনি দেখেন কিনা? এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ওখানে যাকে ওয়েপন্স অফিসার বলা হচ্ছিল, যাকে আসলে পাওয়া যাচ্ছিল না, তিনি কোন র্যাঙ্কের? তাকে দেখা গেল যে তিনি কর্নেল র্যাঙ্কের একজন ভদ্রলোক।
কর্নেল র্যাঙ্ক তো ওয়েপন্স অফিসার হইতে পারে না, কর্নেল র্যাঙ্কে তো ওয়েপন্স অফিসার হয় না। উনি দেখা গেল উনি ভাইস চিফ অফ দ্য এয়ার উইং, উনি ভাইস চিফ অফ এয়ার উইং। আসলে এখন যেটা বলা হচ্ছে এবং ইরান যেটা বলেছে যে উনারা আসলে যাচ্ছিলেন ইস্পাহানে আপনার পারমাণবিক মেটেরিয়াল চুরি করতে, উঠাই নেওয়ার জন্য, এবং সেই জন্য ওনাদের এত ফোর্স নিয়ে ওনারা গেছেন। এবং সেই জন্য ওইখানে করতে যায় ওনারা এই ফোর্স, এই যে কর্নেল সাহেব ছিলেন তার মানে হচ্ছে, এবং ওখানে যে ধরনের আপনার অন্যান্য হেলিকপ্টার ছিল তাতে মনে হচ্ছে যে ওনারা আসলে গিয়েছিলেন ওই কাজে। কিন্তু ওই কাজে যাওয়াতে তখনই যে গুলি হয়েছে এবং ভূপাতিত হয়ে গেছে, তখন আর ওনারা এটা করতে পারেন নাই। সুতরাং যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন একবার যখন এই ধরনের হলো আপনার, এবং আরেকটা জিনিস, যেখানে প্লেন ভূপাতিত হওয়ার কথা বলা হয়েছে আর উনাদেরকে যেখানে পাওয়া গেছে এটা নাকি দুইটা ভিন্ন জায়গা। আমি সামরিক বিশেষজ্ঞ নই, কিন্তু তারা বলছে ভিন্ন জায়গা। এটা আপনি ইরানের যে আপনার ব্যাখ্যা দিয়েছে তাতে তাই বলা হচ্ছে যে এটা ভিন্ন জায়গায় আসছে। সুতরাং তার মানে হচ্ছে পাইলটকে পাওয়া গেছে কুয়েত ইরান বর্ডারের কিছু বর্ডারে, কিন্তু আবার অন্যান্য ফোর্স কিন্তু ইস্পাহানের কাছে ছিল। সুতরাং ইস্পাহানে কেন যাবে তারা? সুতরাং আমি যেটা বলছি যে সেটা হচ্ছে ওনারা মনে করেন যে ওইটা নিউক্লিয়ার একটা অ্যাটাক করতে চাচ্ছিল, অর্থাৎ তারা তো নিউক্লিয়ার মেটেরিয়াল গুলো নিয়ে যেতে চায়, সেটা নিতে চাচ্ছিল। কিন্তু যেটা হয়েছে ওই পুরা অপারেশনটা নষ্ট হয়ে গেছে, ভুন্ডুল হয়ে গেছে। অর্থাৎ এখন কিন্তু ইরানিরা কিন্তু খুবই তৎপর থাকবে এবং খুবই কেয়ারফুল থাকবে, নজরদারিতে থাকবে, যাতে ইস্পাহান এবং অন্যান্য জায়গায় যাতে আমেরিকানরা না নেমে, ডেল্টা ফোর্স না নেমে, তারা যাতে এইগুলো না নিয়ে যেতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এটা যদি আসলে নিউক্লিয়ার মেটেরিয়াল বা পারমাণবিক আপনার জ্বালানি, যেটা হাইলি ডেভেলপ ইউরেনিয়াম, সেটা যদি নেওয়ার জন্য যদি আমেরিকা চেষ্টা করে থাকে, যেটা আমেরিকা এখন লুকাচ্ছে, তাহলে কিন্তু তাদের রেড সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তাদের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আরেকটা কথা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনি যেটা দেখলেন যে রেস্কিউ, সেই রেস্কিউ এর ব্যাপারেও এটা কিন্তু ইরানিরা প্রথম কিন্তু এটা এই প্রথম এক্সপিরিয়েন্স করলো। এর আগে কিন্তু তাদের অভিজ্ঞতা তেমন নাই। আমি মনে করি ইরানিদের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইরানিরা কিন্তু খুব তাড়াতাড়ি শিখে ফেলছে এবং তাড়াতাড়ি শিখে তারা কিন্তু তাদের ইয়েটা তাড়াতাড়ি শিখছে। সুতরাং আমি বলবো যে এইবার প্রথমবার হলো, এই একটা কথা বলি, এর আগে তো ওরা বলছিল যে ইরানের এয়ার ডিফেন্সই নাই, আমরা যা ইচ্ছা করতে পারি, তো যা ইচ্ছা কি তাই করতে পারে? এটা তো দেখা যাচ্ছে করতে পারে না। সুতরাং এয়ার ডিফেন্স যেমন তাদের আছে, যেটা আমরা যে ব্যাপারে ইয়ে দিচ্ছিল, আমেরিকার কথা কিন্তু বিশ্বাস করা যায় না। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করিনি, আমি এটা স্বীকার করি যে তারা তাদের বাহিনীর তাদের ব্যক্তিদের কিন্তু নিয়ে যেতে পেরেছে, কিন্তু নেক্সট টাইম পারবে কিনা সে ব্যাপারে কিন্তু সন্দেহ আছে। এরপরের বার কিন্তু ইরান কিন্তু আরো বেশি, আমি শিওর যে লোকাল যে ফোর্স গুলো সেগুলোকে ঠিক মতো অর্গানাইজ করবে এবং তারা এখান থেকে শিখবে। এটা কি সত্য যে অনেক বিমানে হেলিকপ্টার হারিয়েছে? ওই দিন আমরা সামাজিক মাধ্যমে দেখলাম যে অনেক তাই বলছে, আমরা এখনো তো এটার একদম মানে কনফার্ম করতে পারছি না, কিন্তু বলা তো হচ্ছে যে তারা আরো ছোট ছোট হেলিকপ্টার হারিয়েছে। তাহলে এখানে বলতেছে যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম তাদের হারিয়েছে, রিপার হারিয়েছে, তাদের আপনার ওই যে কয়েক মিলিয়ন ডলার, $4 মিলিয়ন যে ড্রোন গুলা সেগুলো হারিয়েছে, এবং তাদের আপনার A-10 হারিয়েছে, F-15 হারিয়েছে। সুতরাং তারা অনেক কিছু এবার হারিয়েছে। কিন্তু যেহেতু ট্রাম্প বারে বলতেছেন, তারপর প্রতিরক্ষা মন্ত্রী হ্যাসগেট তিনি বলতেছেন যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বলে কিছু নাই। কিন্তু এখন নতুন করে আমরা যে দেখলাম যে ইরান আবার এয়ার ডিফেন্স সিস্টেম চালু করেছে, এটা কি আসলে ইরান ইচ্ছা করে লুকিয়ে রাখছে এতদিন, নাকি আসলে নতুন করে তারা সাজাচ্ছে? আমার মনে হয় যে যেটা আমি অন্যদের থেকে শুনছি, এখন তো আপনার যে একটা নতুন কনসেপ্ট হয়েছে, সেটা হচ্ছে গিয়ে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, BVR বলে। অর্থাৎ ধরেন 200 মাইল দূর থেকে আপনার আমাদের বর্ডারের 200 মাইল দূর থেকে একটা বিমান উঠলো, ওইখান থেকে ক্ষেপণাস্ত্রটা সে নিক্ষেপ করছে ওখান থেকে। সুতরাং যদি সে কিন্তু আসলে ইরানের আকাশ সীমার মধ্যেই নাই, ইরানের আকাশ সীমার বাইরে যখন ছিল তখন সেখান থেকে কিন্তু সে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারছে, প্রক্ষেপণ করতে পারছে, প্রজেক্টাইল। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে সে যখন আকাশ সীমার উপরে আসে, তখন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ইরানের এয়ার ডিফেন্স এখনো কিন্তু অত্যন্ত কার্যকর বলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি দূর থেকে হয়তো বোমা ফেলতে পারবেন, কিন্তু কাছে আসলে আপনার সমস্যা হবে। এবং তারা দূর থেকে আরো একটা জিনিস দেখা যাচ্ছে যে এয়ার ডিফেন্সের ব্যাপারেও ইরান কিন্তু বলেছে যে আমরা এয়ার ডিফেন্সের ব্যাপারেও কিন্তু নতুন ইনোভেশন করছি। ওরা বলেছিল সাধারণত কি হয়, ইসরায়েল এবং তাদের এতদিনে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়ার কথা। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিব, ইরাকের উদাহরণ, যে 3 সপ্তাহের মধ্যে সমস্ত এয়ার ডিফেন্স, কমান্ড কন্ট্রোল সব ধ্বংস হয়ে গেছিল। ধ্বংস হওয়ার ফলে কিন্তু তখন কিন্তু বাগদাদের উপরে প্লেন উড়ে আসতে পারছিল। কিন্তু এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইরানের উপরে যখন উড়ে আসতে চায় তখনই কিন্তু সমস্যা দেখা দিচ্ছে এবং তারা কিন্তু আপনার ভূপাতিত হচ্ছে। এবং জনগণ অনেক ইউনাইটেড। আপনি দেখেছেন যে জনগণ ওই পাইলটকে খুঁজতেছে পুরস্কারের আশায়, পাহাড় ছোট আছে, বাট ওই পাইলট নাকি তিনি একদম পাহাড়ের উপরে উঠে গিয়েছেন, মানে নিজেকে রক্ষা করার জন্য। তারা তো অবশ্যই ওয়েল ট্রেন্ড। যাই হোক ফিরে আসি বর্তমান প্রসঙ্গে। আপনি জানেন যে 11 মার্চ থেকে 23 মার্চ প্রায় 35টা ফ্লাইট পরিচালনা করেছে আমেরিকার বিভিন্ন ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলে, এবং গত পরশু দিনের ফ্লাইট রাডার বিশ্লেষণ দেখা গিয়েছে যে প্রচুর বিমান যাচ্ছে মধ্যপ্রাচ্য, ইসরায়েলের বিভিন্ন জায়গায়। সেখানে যাত্রীবাহী বিমানও আছে, ধারণা করা হচ্ছে যে তারা সৈন্য ক্যারি করতেছে, মিলিটারি বিমানও আছে। সব মিলিয়ে একটা প্রস্তুতি ট্রাম্পের আছে, যুদ্ধ হোক আর না হোক একটা প্রস্তুতি
ট্রাম্পের আছে। এখন এমন অবস্থায় তিনি ঘোষণা দিয়েছেন যে 48 ঘন্টা, আপনি নিজে বলেছেন 5 দিন 10 দিন 48 ঘন্টা, তারপর আবার 48 ঘন্টা, আবার 24 ঘন্টা একদিন একদিন তিনি বৃদ্ধি করেছেন। তো আমরা এটা নিয়ে আলোচনা করব, কিন্তু আমি বিবিসি লাইভে দেখলাম যে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। এটা ইরানের আধা সরকারি গণমাধ্যম ইরানার খবর জানানো হয়েছে, এবং ইতিমধ্যেই তারা পাকিস্তানের কাছে এইটা পাঠিয়ে দিয়েছে। আমরা জানতে পারি তাহলে যে ট্রাম্প বললো নরক বানিয়ে দেবে, এবং আগামীকাল হবে ব্রিজ দিবস এবং বিদ্যুৎ প্ল্যান্ট দিবস। তাহলে ইরানের কি আত্মবিশ্বাসে তারা এখনো বলিয়ান যে আমরা